আমার বন্ধু সুরজ শিলিগুড়িতে একটি ব্যাংকে কাজ করে। আমরা একই বয়সী হলেও সে অনেক আগেই বিবাহ করে নিয়েছিল। আমার এখনও পড়াশোনা শেষ হয়নি, কিন্তু তার বিয়ের প্রায় 4 বছর হতে চলল। তার একটি সুন্দর ফুটফুটে ছোট্ট বাচ্চাও আছে। বন্ধু আমার অনেক এগিয়ে গেছে, তাই না বলেন? আচ্ছা, যাই হোক, আসল গল্পে আসি। আমার এই বন্ধু পূজা অর্চনাতে খুব একটা বিশ্বাস করে না, তবে রাস্তায় মন্দিরে বা মসজিদ দেখলে আর কয়েকটা মানুষের মতো সেও মাথা নত করে। সাধারণত সে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করেই বাড়িতে ফেরে। তবে মাঝে মধ্যে যেদিন ব্যাংকে বেশি ভিড় থাকে অথবা মিটিং থাকে, সেই দিন তার বেজায় দেরি হয়ে যায়। কি আর করবে সে, অনেক কষ্টে ব্যাংকের চাকরিটা জোগাড় করেছে। তবুও বেসরকারি ব্যাংক, তাই খাটুনিটাও একটু বেশি। এদিকে সে আবার একটি এটিএম মেকানিকও। তার ব্যাংকের কোনো এটিএম খারাপ হলে সেটি সারিয়ে তোলে। তবে এর জন্য অবশ্য তার মাইনের সাথে বাড়তি কিছু টাকাও যুক্ত করে দেয়। এইরকমই একদিন ব্যাংকে সার্ভার সমস্যা থাকায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে। তখন রাত প্রায় 1টা বাজে। হঠাৎ করে এই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়েই সে দেখে তার অফিসের বসের ফোন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৈশাখ মাস, কালবৈশাখীর দাপটে গোটা এলাকা থমথমে। ঝড়ের প্রকোপ এত বেশি যে ঘরে থাকা সত্ত্বেও বসের কথাটা ঠিকমতো শুনতে পারছে না। শুধু এতটুকু শুনতে পারল যে ব্যাংকের পরের গলিতে থাকা এটিএমটি কাজ করছে না, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। সুরজ কিছু বলার আগেই লাইনটা খট করে কেটে যায়। এই ঝড় হাওয়া মাথায় নিয়েই তাকে যেতে হবে এটিএম ঠিক করতে, না হলে বস আবার রাগ করবেন। আবার বিশেষ করে পরের সপ্তাহে তার প্রমোশনের ব্যাপারটা নিয়েও কথা হবে। তাকে কালবৈশাখীর দাপট মাথায় নিয়েই সেখানে যেতে হবে। স্ত্রীর বারণ না শুনেই সে রেইনকোটটি গায়ে লাগিয়ে রওনা দেয় সেখানে। সে গিয়ে দেখে এত ঝড়ের মধ্যেও কে যেন এটিএমের ভিতর ঢুকে আছে। এটিএমের ভিতরে ঢুকে এটিএম ব্যবহার করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। বাইরে অবশ্য সিকিউরিটি গার্ড ছিল। সুরজ কাছে যেতেই সিকিউরিটি বলল, স্যার, বারংবার বাধা দেওয়া সত্ত্বেও এই মেয়েটি এটিএম বুথে গেছে। আমি তাকে এটিএম খারাপ আছে বলার পরেও সে বাইরে ফিরছে না। এরপর সুরজ ভিতরে গিয়ে দেখল একটি মেয়ে, ছন্নছাড়া চুল, ভেজা শরীর, এই ঝড়ে টাকার জন্য ছুটে এসেছে সে। মেয়েটিকে দেখেই সে যেন একটু ভরকে গেল। এই রকম বেশ সে আগে কখনো দেখেনি। চারদিকে কারেন্ট না থাকলেও এটিএমের ভিতরে আলো জ্বলছে ব্যাংকের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। সুরজ মেয়েটিকে বলল, তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি মেশিনটি ঠিক করে তোমায় ডাকবো। মেয়েটি কিছু না বলে রাগান্বিত দৃষ্টিতে সুরজের মুখের দিকে তাকাতে তাকাতে বাইরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর যখন মেশিন ঠিক হয়ে গেল, তখন সে মেয়েটিকে ডাকার জন্য ঘুরতেই পিছনের দৃশ্য দেখে তার অজ্ঞান হবার ভঙ্গি হলো। এ কি দৃশ্য দেখছে সে! মেয়েটি রাস্তার ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। হাতে রয়েছে সিকিউরিটির চিহ্ন মস্তিষ্ক, আর সেই অর্ধকাটা গলা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। সে আবারও অবাক হলো এটা দেখে যে সিকিউরিটির দেহ চেয়ারেই বসে রয়েছে, আর সেই মুন্ডহীন দেহের গলা দিয়ে ফোয়ারার মতো রক্ত ছিটকে পড়ছে রাস্তার ড্রেনের মতো বয়ে যাওয়ার জলটাতে। মেয়েটার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরিয়ে আসছে। তার সামনে যে দৃশ্য সে দেখছে তা দেখে সুরজের হার্টবিট বেড়ে যেতে লাগলো। তার মনে হচ্ছে সে এখনই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু হঠাৎই এটিএম মেশিনের ডেস্কে রাখা তার ফোনটা বেজে উঠল। কাপা হাতে সে ফোনটা তুলল। তার বসের ফোন ছিল। সুরজ কাপা গলায় জবাব দিল, কাজ হয়ে গেছে স্যার। এরপর বসের ফোন কাটতেই যেই না সুরজ আবার পিছনে ঘুরে রাস্তায় হাতে সিকিউরিটির মাথা নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করলো, তার মাথা ঘোরা শুরু করে দিল। কারণ এবার সে আগের মতোই ছিল। মেয়েটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, আর সিকিউরিটি তার চেয়ারে বসিয়ে রয়েছে। তাহলে মাত্র কিছুক্ষণ আগে যে ভয়ানক দৃশ্য সে দেখল, সেটি কি তার মনের ভ্রম, নাকি অন্য কিছু? এবার সে এটিএমের লকারটি ঠিক করে বাইরে এসে মেয়েটিকে ভিতরে যাওয়ার জন্য বলে। তার কেমন যেন সব কিছু গোলমাল মনে হচ্ছে। এই মেয়েটার চুল যে ছড়ানো ছিল সেটা তার খুব মনে আছে, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই তার চুল এমন বাঁধানো গোছানো হলো কি করে? মেয়েটার কাছে তো কোনো ব্যাগও নেই। তার কাছে সব কিছুই ঘুমের ঘোর মনে হলো। এরপর সে বাড়ি ফেরার জন্য তার বাইকের কাছে গেল। বাইক স্টার্ট দিয়ে সে আরেকবার পিছনে ফিরে মেয়েটির দিকে তাকালো।
এবারে সে রীতিমতো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাপা হাত পা নিয়ে সে বাইক সজোরে চালিয়ে দেয়। সে দেখেছিল আবার ঠিক আগের মতো দৃশ্য, অর্থাৎ মেয়েটি আবার হাতে সিকিউরিটির কাটা মুন্ডু নিয়ে দাঁড়িয়ে আছে, আর এবার রক্ত বন্যা বয়ে যাচ্ছে। সে সজোরে বাইক চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। চেনা পথটাও কেমন যেন তার অচেনা মনে হচ্ছে, আশেপাশের গাছগুলিও কেমন যেন ভুতুরে মনে হচ্ছে। হঠাৎ করে খেয়াল হলো বাইকের পিছনে কেউ যেন বাইক টেনে রাখার চেষ্টা করছে। পিছনে ঘুরে দেখার মতো সাহস সুরজের ছিল না। হঠাৎই একটা প্রকাণ্ড শেওড়া গাছের নিচে এসে তার বাইক স্টার্ট বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও সে স্টার্ট করতে পারছে না। সুরজ কিছুই বুঝতে পারছিল না যে আদতেও তার সাথে এসব কি হচ্ছে, আর কী বা সে দেখছে। ইতিমধ্যেই সে দেখল তার বাইকের তেল শেষ। অত্যন্ত স্পিডোমিটারের কাটা তাই যেন দিচ্ছে। কিন্তু আজই তো সে 5 লিটার তেল ভরেছে। 3 দিনের তেলের মাত্র কয়েক ঘন্টা শেষ হলো কিভাবে? স্পিডোমিটার থেকে চোখ সরাতেই তার মনে হলো বাইক একটু ভারী ভারী লাগছে, যেন মনে হচ্ছে বাইকের পিছনে কেউ বসে আছে। সে আবার স্পিডোমিটারের দিকে দেখলো, আশ্চর্য, এবারে একদম আগের মতোই তেল আছে। না, ব্যাপারটা কিছুতেই ভালো ঠেকছে না। হঠাৎ তার চোখ গেল শেওড়া গাছটির বিশাল মগডালের দিকে। সেখানে যেন কারো পা ঝুলছে। সে একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো। সর্বনাশ, এটা তো সেই মেয়েটা। এখানে কিভাবে এলো? মুহূর্তের মধ্যেই মেয়েটা সরসরিয়ে গাছের নিচে এসে দাঁড়ালো। 2 হাতে একটি কাটা মাথা, ঝরঝর করে তাজা রক্ত তা থেকে পড়ে বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে। মেয়েটার মুখে বিকট হাসি। দেখতে দেখতে সে মেয়েটা সুরজের দিকে এগিয়ে আসতে থাকে। সুরজের হার্টবিট বাড়তে থাকে, চোখ অন্ধকার হয়ে আসতে থাকে। তার চারিদিকে সমস্ত গাছপালা গোল গোল ঘুরতে থাকে। ব্যাস, এরপর সব কিছুই অন্ধকার। এরপর আর কিছুই মনে নেই সুরজের। পরের দিন যখন তার চোখ খুলল, তখন সে দেখল সে একটি হসপিটালের বেডে পড়ে আছে। তার চারপাশে অনেক মানুষের ভিড়। এরাই হয়তো তাকে সেখান থেকে নিয়ে এসেছে। সবাই উৎসুক জানার জন্য সে ওখানে কিভাবে পড়েছিল। কিন্তু এই ভয়ানক ঘটনার বর্ণনা দিতে পারেনি সে। বারংবার জিভ আটকে যেতে থাকে। এরপর সে আর কোনো দিনই এই ব্যাংকের দিকে যাওয়ার চেষ্টা করেনি। চাকরি ছেড়ে, এই তল্লাট ছেড়ে চলে যাওয়াটাই তার কাছে শ্রেয় মনে হয়। এখন সে তার আসল বাড়ি জলপাইগুড়ি শহরে ফিরেছে। সেখানে বর্তমানে ছোট্ট একটি কোঅপারেটিভ ব্যাংকে কাজ করে। এই ঘটনাটি তার মুখেই কোনো এক ঝড়ের রাতে প্রসঙ্গক্রমে তার বাড়িতে থাকাকালীন আমাকে বলেছিল। গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।